আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংদের সাথে আছি শাহনাজ প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা আলোচনা করছিলাম অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবিলিটিস এবং আমরা এটার অলরেডি ৩টি ক্লাস নিয়ে ফেলেছি। তো সেখানে গুরুত্বপূর্ণ সকল টার্মগুলো অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবিলিটিসের সব নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যদি কেউ ক্লাসটি মিস করে থাকো সেটা দেখে ধারাবাহিকভাবে এই ক্লাসটা কন্টিনিউ করো, তাহলে আশা করছি উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে অনেকগুলো টার্মই আলোচনা করে ফেলেছি। তার মধ্যে আজকে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস পেয়েবল, লায়াবিলিটিস রিলেটেড টু পেরোল, আরেকটা হচ্ছে লায়াবিলিটিস ফর পেয়েবল রিলেটেড ট্যাক্স, আরেকটি কোম্পানি ইনকাম ট্যাক্স পেয়েবল, এবং এরই সাথে আমরা এগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব তোমাদের অন্য ক্লাসগুলোর সাথে সঙ্গতি রেখে। শিক্ষার্থীরা, প্রথমেই যেটা স্যালারিজ অ্যান্ড ওয়েজেস পেয়েবল। আচ্ছা, তোমরা এই আসলে বেতন এবং মজুরি সম্পর্কে নিশ্চয়ই খুব পরিচিত, এবং সেটা যখন বেতন ও মজুরি যখন পেয়েবল হয়, দিতে পারে না, বকেয়া থাকে, তখন সেটাকে আমরা পেয়েবল নামে আখ্যায়িত করি। তো এখন এইখানে আমার কাজটা কি? আমরা জানি বেতন এবং মজুরি সাধারণত সপ্তাহ শেষে কিংবা মাস শেষে প্রদান করা হয়। আবার কখনো কখনো চলতি মাসের বেতন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন দেওয়ার নিয়ম বা পদ্ধতি আছে। এটা কিন্তু আমাদের এই পদ্ধতির মধ্যেই একটি। যদি এরূপ দেয়া হয়, তবে সঙ্গত কারণেই হিসাবকালের শেষ মাসের বেতন পরবর্তী মাসে অথবা পরবর্তী বছরে প্রদান করতে হয়। যেহেতু চলতি বছরের শেষ মাসের বেতন সংশ্লিষ্ট বছরে প্রদান করা হয়নি, সেহেতু তা সমন্বয় এন্ট্রির মাধ্যমে বেতন খাতে অন্তর্ভুক্ত হয়। পক্ষান্তরে পরিশোধিত হয়নি বিধায় বকেয়া হিসাব চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। শিক্ষার্থীরা, আমার কথাগুলো আমি ঠিক এটা বোঝাতে চেয়েছি যে তোমাদের অনেক সময় আমরা খেয়াল করি এই মাসের বেতন সামনের মাসে পাচ্ছি। তো আমার যখন আমাকে এটা দিচ্ছে, তো অনেক সময় এরকম হয়ে যায় যে আমার 2020 সালের ডিসেম্বরের বেতনটা পাচ্ছি হচ্ছে জানুয়ারি মাসে। তো হিসাবকাল যদি তার ডিসেম্বর মাসেই শেষ হয়ে যায়, তাহলে সে ডিসেম্বর মাসের শেষের দিনে এসে কি এন্ট্রিটা দিবে বলো? অবশ্যই এন্ট্রি দেবে যে আমার বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, কারণ সে যে জানুয়ারিতে পরিশোধ করছে। এই ব্যাপারটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা অনেক সময় দেখি যে বকেয়া বেতন, বকেয়া মজুরি। তো এইখানে আমরা যখন প্রথমে at the end of the year this type of accrued are adjusted through the following journal entries। আচ্ছা, তাহলে কি করি? যখন প্রথমেই হচ্ছে আমার পিরিয়ডটা শেষ হয়ে যায়, যদি ধরি আমি 2020 সালের ডিসেম্বরে আমার পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তখন ডিসেম্বর মাসের 31 তারিখ যদি আমার ক্লোজ করে ফেলি, আর আমি যদি ওয়েজেস আমার কিছু ডিসেম্বর মাসেরটা তো জানুয়ারিতে দিব, তখন কি হবে? ওয়েজেস এবং স্যালারিস এক্সপেন্স, এখানে আসলে আমি দুটোকেই একত্রে দিয়েছি, যে বেতন এবং মজুরি, ওয়েজেস অ্যান্ড স্যালারিস এক্সপেন্স ডেবিট এবং ওয়েজেস অ্যান্ড স্যালারিস পেয়েবল ক্রেডিট। এটা কিন্তু আমি 31 তারিখে জার্নাল দিয়ে দিলাম, কারণ আমি জানি এই ডিসেম্বর মাসের বেতনটা আমাকে পরিশোধ করতে হচ্ছে জানুয়ারি মাসে। ওকে, এখন এই যে ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেয়েবল, এটা কিন্তু আমার দায় হয়ে গেল। আর যখন আমার পরবর্তী জানুয়ারি মাসে যখন আমি এটা পে করে দেব, তখন কিন্তু ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট হবে। শিক্ষার্থীরা, তাহলে আমার এখানে চলতি দায় বলতে কোনটা বোঝাচ্ছে? আমি যখন অ্যাকাউন্টিং পিরিয়ডটা শেষ হয়ে যাচ্ছে, তখন যেইটা আমার পেয়েবল রয়ে গেছে, যে ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেয়েবল, এইটা কিন্তু আমার হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, এবং এটা তোমরা করো। আমরা জানি যে যে কোনো পেয়েবল কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে যায় এবং সেটা আমরা দিয়ে থাকি। তারপরও এই চ্যাপ্টারে আমরা একটু এলাবোরেটলি জানছি। এবার হচ্ছে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস পেয়েবল রিলেটেড আরও একটু ব্যাপার আছে। তোমরা এটা তো অ্যাডজাস্টিং এন্ট্রি করলে এবং নেক্সট পিরিয়ডে টাকা দিয়ে দিবে বলে দিবে। এমন কিছু কোম্পানি আছে বা এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা কিনা হিসাবকালের শেষের দিনে তো অবশ্যই অ্যাডজাস্টিং এন্ট্রি দেয়, এবং পরে হিসাবকালের তারা পরবর্তী হিসাব বছরে এসে রিভার্সিং এন্ট্রি দেয়। আচ্ছা, রিভার্সিং এন্ট্রি বিপরীত দাখিলা, যেটা কিনা তোমরা হয়তো বা অলরেডি ইতিমধ্যে ক্লাস পেয়েছো রিভার্সিং এন্ট্রি সম্পর্কে। তো যখন ইফ কোম্পানি মেইনটেন রিভার্সিং এন্ট্রি দেন ফলোইং জার্নাল এন্ট্রিজ, যদি কোনো কোম্পানি বা যদি কোনো অঙ্কে তোমরা দেখো যে ওই কোম্পানি হচ্ছে রিভার্সিং এন্ট্রি রাখে, তখন তোমাদের জার্নালগুলো একটু চেঞ্জ হবে। প্রথমটা ঠিকই থাকবে, অ্যাকিউট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, অর্থাৎ আমি এখানে বোঝাচ্ছিলাম বারবারই যে 2020 সালের ডিসেম্বর মাসটা যদি ধরি, তাহলে 31 তারিখে আমি জার্নালটা কী দেবো? ওয়েজেস অ্যান্ড স্যালারিস এক্সপেন্স ডেবিট এবং ওয়েজেস অ্যান্ড স্যালারিস পেয়েবল ক্রেডিট। এটা কিন্তু আগেটার মতো ঠিকই আছে, কিন্তু যেহেতু আমি বলছি এটা রিভার্সিং এন্ট্রি দিচ্ছে পরবর্তী হিসাবকালে, আর আমরা জানি রিভার্সিং এন্ট্রি
মানে হিসাবকালের পরবর্তী হিসাবকালের শুরুতেই দেয়া হয়। তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নেক্সট পিরিয়ড অর্থাৎ 2021-এর জানুয়ারি মাসে সে প্রথম যে এন্ট্রিটা দিবে এইটা রিলেটেড সে কি করবে, আমরা জানি রিভার্সিং এন্ট্রি হয় সবসময় যেই অ্যাডজাস্টিং এন্ট্রিটা হয় তার বা যেই এন্ট্রিটা হয় তার বিপরীত। এবং সেক্ষেত্রে আমরা জানি ওয়েজেস মানে এইখানে যেই জার্নালটা আমি অলরেডি অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিয়েছি এইটার বিপরীত অর্থাৎ ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেয়েবল ডেবিট, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ এক্সপেন্স ক্রেডিট, এই রিভার্সিং এন্ট্রিটা আমি দিয়ে ফেলবো। এবার তাহলে আমি যেদিন তাহলে আমার এই যে ডিসেম্বর মাসের বেতনটা পে করে দিচ্ছি তখন আমার তাহলে জার্নালটা কি হবে, হোয়েন পেমেন্ট অকার্ড তখন হবে কি ওয়েজেস অ্যান্ড স্যালারিজ এক্সপেন্স ডেবিট হবে এবং ক্যাশ ক্রেডিট হবে। শিক্ষার্থীরা আগেরটার সাথে এটার যে একটা পার্থক্য রয়েছে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আগেরটাই শুধু ওয়েজেস অ্যান্ড স্যালারিজ এক্সপেন্স ডেবিট ছিল এবং ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেয়েবল ক্রেডিট ছিল যদি রিভার্সিং এন্ট্রি না রাখা হয়। আর আর সেখানে যখন পেমেন্টটা হয়ে যায় তখন কিন্তু ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেয়েবল ডেবিট হয় এবং ক্যাশ ক্রেডিট হয়। এখানে রিভার্সিং এন্ট্রি থাকার কারণে এই মাঝখানে জার্নালটা বেশি আসছে এবং এই মাঝখানের জার্নালটা আসার ফলে আমি যেহেতু পেয়েবল ডেবিট করে ফেলেছি তাহলে এখন আমার থাকছে ওয়েজেস অ্যান্ড স্যালারিজ এক্সপেন্স, তাহলে ওয়েজেস অ্যান্ড স্যালারিজ এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার লায়াবিলিটিস ফর পেয়েবল রিলেটেড ট্যাক্স এটা কি? আচ্ছা, প্রথমেই বলে রাখি যে বাংলাদেশে কর্মচারীদের আয়ের উপর সাধারণত আয়কর কিন্তু দিতে হয়, ইনকাম ট্যাক্স। এই আয়কর সরকারি কোষাগারে জমা দানের জন্য কোম্পানি কি করে বেতন প্রদানের সময় কেটে রাখে। এটা আমরা এখন সরকারি অফিসারদেরটাও অনেকে কেটে রাখেন এবং কোম্পানিও কিন্তু এটা অনেক কোম্পানি একদম বাধ্যতামূলকভাবে ট্যাক্সটা আগে তাদের স্যালারি থেকে কেটে রাখেন। এখন আমাদের দেশে ইনকাম ট্যাক্স কিন্তু সবার উপরই যারাই আয় করছেন ম্যাক্সিমামের উপরই হয়তো বা ইনকাম ট্যাক্স আরোপ হয়ে যাচ্ছে। আবার কর্মচারীদের তাহলে মানে আমরা ইনকাম ট্যাক্স আমাদের কোম্পানি কেটে রাখার একটা এখতিয়ার তাদের রয়েছে। আর সেটা কি তারা নিজেদের জন্য রাখছেন? না, এটা তারা হচ্ছে কাকে দিবে? সরকারকে দিবে। আচ্ছা, আবার অন্যদিকে কর্মচারীদের কল্যাণার্থে প্রভিডেন্ট ফান্ড থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কল্যাণ তহবিল নামে একটা প্রভিডেন্ট ফান্ড রয়েছে। অন্যান্য ফান্ডের এছাড়াও অন্যান্য ফান্ডের অর্থ যে কেটে রাখা হয় তাও কিন্তু দায় হিসেবে গণ্য হয়। আর এ ধরনের দায়কে আমরা চলতি দায় হিসেবেই গণ্য করি। তাহলে কি হলো? তাহলে এটা বুঝলাম যে আমরা আসলে এই লায়াবিলিটিস ফর পেয়েবল রিলেটেড ট্যাক্সের মধ্যে আমরা যেটা নিব সেটা হচ্ছে আমার ইনকাম ট্যাক্সটা যখন কোম্পানি কেটে রাখে তখন কিন্তু তার জন্য এটা দায় হিসেবে থাকে। আর যখন সে পরিশোধ করে দেয় সরকারকে তখন সেটা ক্লোজ করে দেয়। অন্যদিকে সে প্রভিডেন্ট ফান্ড বাবদ বা অন্যান্য ফান্ড বাবদ যে টাকাগুলো কেটে রাখে সেগুলো কিন্তু তার কাছে দায় হিসেবে থাকে। আচ্ছা, এখন আমরা আরেকটু জেনে নেই যে আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশে আছে যারা সামাজিক নিরাপত্তার জন্য কোম্পানি কর্মচারী বেতন হতে আরও কিন্তু বিভিন্ন রকমের কর কর্তন করে। তো এখন দেখো এই ধরনের কর কর্তনের জন্য কি হয়, পেরোল ট্যাক্সটা কিভাবে হয়। তাহলে আমরা জানি এটা যেহেতু বেতন রিলেটেড তাই পেরোল ট্যাক্স ডেবিট। আর তাহলে কি ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট এটা হওয়ার কথা, মানে যদি ইনকাম ট্যাক্সটা আমরা যখন কেটে রাখবো। আর যদি আমার এর সাথে ধরো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে কি হবে, যদি শুধু মানে তাহলে পেরোল ট্যাক্স এক্সপেন্স ডেবিট, প্রভিডেন্ট ফান্ড পেয়েবল ক্রেডিট আমি কিন্তু একসাথে করে দিয়েছি। তুমি যদি একটা থাকে তাহলে পেরোল ট্যাক্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট শেষ। যদি শুধু প্রভিডেন্ট ফান্ড পেয়েবল থাকে তাহলে পেরোল ট্যাক্স ডেবিট, প্রভিডেন্ট ফান্ড পেয়েবল ক্রেডিট। ওকে, এবার আমি আরও কয়েকটা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে আমেরিকা মানে যুক্তরাষ্ট্রে এই ট্যাক্সগুলো সাধারণত কাটা হয়ে থাকে, আমাদের একটু জেনে রাখা ভালো। FICA ট্যাক্স পেয়েবল অর্থাৎ এটা হচ্ছে ফেডারেল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন অ্যাক্ট অনুযায়ী তারা একটা ট্যাক্স কেটে রাখে, সেটাকে FICA বলে। এছাড়া আরেকটা আছে FUTA ট্যাক্স পেয়েবল, সেটা কি ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স। ওরা কিন্তু আনএমপ্লয়মেন্টদেরকে বিভিন্ন ভাতা প্রদান করে, তো সেই ক্ষেত্রে কিন্তু এদের কাছ থেকে টাকা কেটে রাখে, তাহলে ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট। আরেকটা হচ্ছে SUTA, এটা কি স্টেট আনএমপ্লয়মেন্ট ট্যাক্স। আচ্ছা, তো এই ধরনের ট্যাক্সগুলো এই যে নিচে ৩টা বললাম এটা আসলে যুক্তরাষ্ট্রে এই ধরনের ট্যাক্সগুলো কাটে। তো এটা তোমাদের সাথে আসলে যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট তোমাদের একটু বাইরের মানে আমাদের সমগ্র ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা থাকা দরকার। এই জন্য এই টার্মগুলো আমি এখানে দিয়েছি। তাহলে আমার এখানে মোদ্দা কথা হলো মানে আমি মোটা দাগে যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো এখানে পেরোলের উপর যে ট্যাক্সটা প্রদান করে মানে পেরোল ট্যাক্স ডেবিট, যদি ইনকাম ট্যাক্স থাকে তাহলে অবশ্যই ইনকাম ট্যাক্স থাকে, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট, যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে প্রভিডেন্ট ফান্ড পেয়েবল ক্রেডিট, আর যদি
যদি এই সমস্ত তোমার অঙ্কের মধ্যে থাকে তাহলে এগুলোকেও পেয়েবল নামে দেখাতে হবে। আচ্ছা, তাহলে এটা যখন ঘটছে তখন এইটা এই জার্নালটা, আর যদি পে করে দাও তাহলে কিন্তু এই সবগুলো ডেবিট হবে এবং এই পেরোল ট্যাক্স ক্রেডিট হবে। আমরা অঙ্কের মধ্যে সেটা এলাবোরেটলি দেখব। তাহলে শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই পেরোল রিলেটেড যে ট্যাক্সগুলো আছে মানে বেতন সংক্রান্তি বিবিধ করের জন্য যে দায়, এটা আমরা মনে হয় বুঝতে পেরেছি। এবার আরেকটা, কোম্পানি ইনকাম ট্যাক্স। আমরা জানি ব্যক্তি আয়কর দেয়, সাথে সাথে কোম্পানিও কিন্তু কর দিতে হয়, কোম্পানির আয়ের উপর ইনকাম ট্যাক্স দিতে হয়, কারণ আমরা জানি ব্যক্তি করদাতা এবং কোম্পানি করদাতা দুটো আলাদা। আমরা এটা আসলে বিজনেসের ধারণা থেকেই তো এসছে, তাই না, যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান আলাদা। তাহলে আমরা এই মানে কোম্পানির ইনকাম ট্যাক্স পেয়েবলের ক্ষেত্রে আমরা আসলে কি করি? আয়কর হচ্ছে কোম্পানির নিট আয়ের উপর ধার্য করে, আমরা সেটা কিন্তু কোম্পানির ইনকাম স্টেটমেন্ট বের করার সময় ওটা ধার্য করে ফেলি। যখন নিট অর্জিত হয়েছে বলে অনুমান করা হয় তখন উক্ত নিট লাভের উপর একটা নির্দিষ্ট হারে কর ধার্য করা হয়। একে অবশ্য অনেকেই যুক্তিসঙ্গতভাবে নির্ণীত আনুমানিক দায় হিসেবে গণ্য করে থাকেন। এ ধরনের কর সাধারণত হিসাবকালের পরবর্তী সময়ে পরিশোধ করা হয় বিধায় চূড়ান্ত হিসাবের প্রস্তুতের পর হতে পরিশোধ না করা পর্যন্ত চলতি দায় হিসেবেই দেখানো হয়। আসলে আমরা বোঝাতে চেয়েছি যে আমরা আসলে যখন এটা চার্জ করি, অ্যাট দ্য টাইম অফ চার্জ, যখন আমরা ইনকাম ট্যাক্সটা চার্জ করি তখন সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট এবং ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট, যখন এটা চার্জ করে ফেললাম। এখন আমরা আসলে ম্যাক্সিমাম টাইমে কি হিসাবকালের শেষে গিয়ে এটা করি, পরবর্তী হিসাবকালে এটা যেয়ে সরকারকে দিয়ে দেই, তখন যখন আর পেমেন্টটা দিয়ে দেই তখন কি হয়, ইনকাম ট্যাক্স পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। খুবই ইজি, তোমরা এটা করেও থাকো, জাস্ট হচ্ছে তোমাদের সাথে আরও একটু বুঝিয়ে দেওয়ার ব্যাপার। আচ্ছা, এবার আমরা এতক্ষণ পর্যন্ত যেই টার্মগুলো নিয়ে আলোচনা করেছি সেই টার্মগুলো মনে হয়েছে তোমরা বুঝতে পেরেছো, এবং এই রিলেটেড এবং বিগত ক্লাসেও কিছু পাবে তোমরা, কিছু প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই যে প্রবলেমটি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে প্রবলেমগুলো আলোচনা করব খুবই ছোট ছোট প্রবলেম, এবং আমার মনে হয় আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ধরনের প্রবলেমগুলো আমাদের দরকার। তো এই কোম্পানিটি প্রথমেই যে প্রবলেমটি সেটা দেখি। বাফেলো কোম্পানি হ্যাজ দ্য ফলোইং অব্লিগেশন অ্যাট ডিসেম্বর 31st। তো ডিসেম্বরের 31স্টে তার এই ঘটনাগুলো দেখি। ফার্স্টে কি, এ নোট পেয়েবল ফর টাকা 1 লাখ ডিউ ইন 2 ইয়ার্স, মানে 1 লাখ টাকার সে একটা নোটস পেয়েবল নিয়েছে। এটা কয় বছরের জন্য? 2 বছরের জন্য। বি নাম্বারে এসে বলছে এ 10 ইয়ার মর্টগেজ পেয়েবল টাকা 3 লাখ, অর্থাৎ 3 লাখ টাকা সে 10 বছরের জন্য নিয়েছে মর্টগেজ পেয়েবল হিসেবে। এখানে সে কি বলছেন, টাকা 30,000 অ্যানুয়াল পেমেন্ট, তাকে 30,000 টাকা অ্যানুয়াল পেমেন্ট করতে হবে কিন্তু এই মর্টগেজের জন্য। এবং সি নাম্বার এসে বলছে ইন্টারেস্ট পেয়েবল অফ টাকা 15,000 অন দ্য মর্টগেজ। এই ইন্টারেস্ট মানে মর্টগেজের উপরে তাকে যে ইন্টারেস্টটা পে করতে হবে সেটা কিন্তু 15,000 টাকা করে। হ্যাঁ, এখন ডি নাম্বারে বলেছে অ্যাকাউন্টস পেয়েবল অফ টাকা 60,000। এখানে আর ফর ইচ অব্লিগেশন ইন্ডিকেট ওয়েদার ইট শুড বি ক্লাসিফাইড অ্যাজ এ কারেন্ট লাইবিলিটি, অ্যাজিউম অ্যান অপারেটিং সাইকেল অফ লেস দ্যান 1 ইয়ার। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে আসলে বোঝাতে চেয়েছে যে তোমরা এর মধ্য থেকে কোনটা কোনটা কারেন্ট লাইবিলিটি সেইটা আইডেন্টিফাই করো, এবং এখানে এটাও বলে দিয়েছে যে তাদের অপারেটিং সাইকেল হচ্ছে 1 বছরের কম। এখন তাহলে আমরা শুরু করি যে আসলে এ নাম্বারটা দিয়ে শুরু করা যাক, অর্থাৎ এখানে আসলে আমাকে জাস্ট আইডেন্টিফাই করতে বলছে। এ নাম্বারটা কি ছিল? এ নোট পেয়েবল ফর টাকা 1 লাখ ডিউ ইন 2 ইয়ার্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়েছি যে আসলে আমরা কারেন্ট লাইবিলিটির ডেফিনেশন সম্পর্কে জেনেছি। সেই ক্লাসগুলোতে নিশ্চয়ই তোমরা পড়েছো যে আসলে কারেন্ট লাইবিলিটিস কত বছরের জন্য বা কত সময়ের জন্য এটা হয়ে থাকে। তাহলে নোটস পেয়েবলটা বলেছে 1 লাখ, আমরা জানি নোটস পেয়েবল একটি কারেন্ট লাইবিলিটিস, অবশ্যই কারেন্ট লাইবিলিটিস ঠিক আছে, কিন্তু এটা কিন্তু 2 বছরের জন্য বলেছে। তাহলে এটা কি কারেন্ট লাইবিলিটি? আমরা একটু দেখে নেই। এ নোটস পেয়েবল ডিউ ইন 2 ইয়ার্স ইজ আ লং টার্ম লাইবিলিটি, নট এ কারেন্ট লাইবিলিটি। ঠিক, কারণ এটা আমার সময়সীমাটা যাচ্ছে না কারেন্ট লাইবিলিটির সাথে, তাহলে এটাকে আমি কারেন্ট লাইবিলিটি বলছি না। একইভাবে বি নাম্বারে কি হচ্ছে, এ 10 ইয়ার্স মর্টগেজ পেয়েবল 3 লাখ টাকা। আমরা সবসময় জেনে থাকি যে মর্টগেজ সাধারণত হচ্ছে আমরা এটা লং টার্মের মধ্যেই দেখিয়ে থাকি। আচ্ছা 10 ইয়ার্স, এখন এখানে একটা কথা বলছে যে 30,000 টাকা অ্যানুয়াল পেমেন্ট করছে। তো আমরা এটাও পড়েছিলাম যে আমরা আসলে মানে আমরা যে লোনগুলো নেই সেগুলো একসাথে পেমেন্ট করতে পারি, মানে লামসাম পদ্ধতিতে পেমেন্ট করতে পারি, আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট বেসিসে পেমেন্ট করতে পারি। তাহলে এখানে আমরা
কি দেখতে পাচ্ছি যে এখানে তারা ইনস্টলমেন্ট বেসিসে পে করছে। তাহলে বি নাম্বারে কি হচ্ছে, টাকা 30,000 অফ মর্টগেজ পেয়েবল ইজ এ কারেন্ট ম্যাচুরিটি অফ লং টার্ম ডেপ্ট। আমরা পড়েছিলাম কিন্তু যে কারেন্ট ম্যাচুরিটি অফ লং টার্ম ডেপ্টের একটা আইটেম পড়েছিলাম, যেখানে কিন্তু আমরা বলেছিলাম যে লং টার্ম ডেপ্টের যেই যতটুকু অংশ কারেন্ট ম্যাচুরিটির মধ্যে পড়ে, মানে কারেন্ট ইয়ারের মধ্যে পড়ে, সেই অংশটুকুকে আমরা কিন্তু হচ্ছে কারেন্ট লাইবিলিটি হিসেবে ধরবো। অর্থাৎ এই 3,00,000 টাকা ঠিকই সে 10 বছরের জন্য নিয়েছে, কিন্তু প্রতি বছর সে 30,000 টাকা দিচ্ছে। তাহলে এই প্রতি বছরের টাকাটা তার জন্য হচ্ছে কারেন্ট লাইবিলিটি। দিস অ্যামাউন্ট শুড বি রিপোর্টেড অ্যাজ এ কারেন্ট লাইবিলিটিস। আশা করছি এটা তোমাদের সাথে কোনো দ্বিমত পোষণ করার কারণ নেই। আচ্ছা, সি নাম্বারটা আমরা একটু দেখি যে কি বলছে। ইন্টারেস্ট পেয়েবল অফ টাকা 15,000 মর্টগেজ। আমরা এটা জানি খুব ভালো করে যে যে কোনো মর্টগেজ বলো ডিবেঞ্চারের যে ইন্টারেস্ট পেয়েবলটা হয় এটা নিশ্চয়ই কারেন্ট লাইবিলিটি, কারণ এটা কারেন্ট অ্যাসেট থেকে নিয়ার ফিউচারে এটা দেয়া হয়। আমরা জানি কারেন্ট অ্যাসেট থেকেই সাধারণত কারেন্ট লাইবিলিটিগুলো পরিশোধ করা হয়। Interest payable is a current liability because it will be paid out of current asset in the near future. তো এটা আমাদের কারেন্ট লাইবিলিটিসের মধ্যে চলে আসলো। এবার ডি নাম্বার অ্যাকাউন্টস পেয়েবল, এবং অ্যাকাউন্টস পেয়েবল সম্পর্কে আমাদের তো সবার ধারণা আছে যে আসলে অ্যাকাউন্টস পেয়েবল ইজ এ কারেন্ট লাইবিলিটি বিকজ ইট উইল বি পেইড আউট অফ কারেন্ট অ্যাসেট ইন দ্য নিয়ার ফিউচার। শিক্ষার্থীরা, এই ছিল প্রথম প্রবলেমটা। তো আশা করছি তোমরা আমার সাথে একমত হয়েছো যে আমরা যে আসলে সলিউশনটা করেছি নিশ্চয়ই এটা ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড আরেকটা প্রবলেম দেখো রেজিস্ট্রার, water supply does not segregate sales and sales taxes at the time of sale. The registered total for March 19 is টাকা 15,540. All sales are subjected to a 5% sales tax. অর্থাৎ আমাকে এখানে কি বলেছে যে এই কোম্পানিটি তারা সেলস এবং সেলস ট্যাক্স কি একসাথে রাখে, মানে আলাদা করে না, সেগ্রিগেট করে না, এই যে ডাজ নট সেগ্রিগেট। এখন তারা কি করছে, তাদের মার্চ মাসের 19 তারিখে বিক্রি করেছে 15,540 টাকা। তার মানে কি, আমরা যেহেতু তারা সেলস এবং সেলস ট্যাক্স আলাদা করে না, তার মানে এর মধ্যেই আমার সেলস রয়েছে এবং সেলসের ট্যাক্স রয়েছে। অল সেলস আর সাবজেক্ট টু এ 5% সেলস ট্যাক্স। অর্থাৎ এখানে সেলস ট্যাক্স কত হবে, 5%। compute sales tax liability and make the entry to record and sales tax payable and sales। আচ্ছা, এখানে আমাকে বলছে সেলস ট্যাক্সের এই যে ক্যালকুলেশনটা করতে এবং এর জন্য একটা এন্ট্রি দিতে। এন্ট্রি তো আমরা জার্নাল এন্ট্রি বা সেটা কি দিতে হবে আমরা দেখছি। এবার প্রথমেই যেটা আমি ক্যালকুলেশন করে নেব, ওই যে 15,540, তাহলে সেলস কত, আমরা জানি 15,540কে যদি আমি 105 দিয়ে ভাগ দিই এবং 100 দিয়ে গুণ দিই তাহলে পাবো সেলস। আর যদি এই 15,540কে 105 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ দিতাম তাহলে কিন্তু পেতাম 740, মানে সেলস ট্যাক্স পেয়েবল। আমরা সেটা না করে এভাবেও করতে পারি, যেহেতু একটা বের করে ফেলেছি, সেলস বের করতে পেরেছি 14,800, তাহলে আমার টোটাল 15,540 থেকে 14,800 বাদ দিলে 740। তোমরা কিন্তু এটাকে 105 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলেও এই সেলস ট্যাক্স পেয়েবল নামে এটাই পেতে। তাহলে সেলস এবং সেলস ট্যাক্স পেয়েবল পেয়ে ফেললাম। এবার আমাকে যা এন্ট্রি দিতে বলেছে, তো এন্ট্রি দেওয়ার জন্য নিশ্চয়ই আমাকে এই ফরম্যাটটা করতে হবে। কত তারিখে, মার্চের 19 তারিখে আমি ক্যাশ পেয়েছি কত, ক্যাশ পেয়েছিলাম 15,540 টাকা। আমি সেলস করেছি কত, আসলে 14,800 টাকা। আর ট্যাক্স পেয়েবল নামে যেটা ছিল সেটা কত, 740 টাকা। শিক্ষার্থীরা, খুব ইজি, খুবই ইজি। আমার মনে হয় তোমরা একবার দেখলেই হয়তো এটা পেরে যাবে। তো এর পরে প্রবলেমটা নিয়ে আসি। এটা কি ইয়াহু কর্পোরেট, তো 2019 সালে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এভাবে ছিল। তো সেখান থেকে কিছু ডাটা নেওয়া হয়েছে, যেমন কারেন্ট অ্যাসেট ছিল তাদের 40,90,475, টোটাল অ্যাসেট ছিল 91,78,201 টাকা, কারেন্ট লাইবিলিটি ছিল 11,80,707 টাকা এবং টোটাল লাইবিলিটি ছিল 20,76,755 টাকা। শিক্ষার্থীরা, এইখানে তোমাকে কি কম্পিউট করতে বলেছে, কম্পিউট দ্য রেশিওস ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড কারেন্ট রেশিও। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই চ্যাপ্টারে অনেক সময় তোমাদের ওয়ার্কিং ক্যাপিটালটাও বের করতে বলে, এটা কিন্তু কারেন্ট লাইবিলিটিসেরই একটি অংশ, এবং কারেন্ট রেশিও অনেক সময় বের করতে বলে। এই জন্য আমি তোমাদের ওই যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মধ্যে এটা ব্রডলি আলোচনা করে ফেলেছি, তোমরা যারা দেখোনি ক্লাসটা দেখে নিবে। তো এখানে জাস্ট আমি তোমাদের সাথে প্রবলেমটা সলভ করে দিচ্ছি। এখন দেখো, আমরা জানি কি ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিলেই আমরা পেয়ে যাই আমাদের চলতি মূলধন। তাহলে কি হবে, ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটাই হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বের করে দিব। তো কত টাকা ছিল,
29,90,475 এবং কারেন্ট লায়াবিলিটিস 11,80,707, কত হলো 29,09,768। আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে গেলাম। একই সাথে আমাদের কারেন্ট রেশিওটা দরকার। তো কারেন্ট রেশিও তো আমরা জানি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, তো আমরা সেটা করে ফেললাম। তো আমি আসলে এখানে এটা বোঝাতে চাইলাম যে আমাদের এইটাও যদি আসে তাহলে তোমরা যেন না ভাবো যে এটা হয়তো বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে এসেছে। অনেক সময় কারেন্ট লায়াবিলিটিসের মধ্যেও এটা দিতে পারে। আচ্ছা, এরপরে আরেকটি প্রবলেম আমরা আসলে দেখার চেষ্টা করি। এই প্রবলেমটিও তোমাদের জন্য একটু নতুন, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। সিডনি নিউয়ার্স রেগুলার আওয়ারলি ওয়েজেস রেট ইস টাকা 16 টাকা। অর্থাৎ তারা 1 ঘন্টায় মানে আওয়ারলি ওয়েজেস রেট কত? 16 টাকা। অর্থাৎ প্রতি ঘন্টায় পরিশোধ করে তারা 16 টাকা মজুরি। অ্যান্ড শি রিসিভস অ্যান আওয়ারলি রেট অফ টাকা 24 ফর ওয়ার্ক ইন এক্সেস অফ 40 আওয়ার্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এইখানকার ভাষাটা একটু বুঝতে হবে। সেটা হলো কি, তোমরা সবসময় মনে রাখবে আমাদের যে ইন্টারন্যাশনালি ওয়ার্কিং আওয়ার্স সেটা সাধারণত 8 আওয়ার্স। হ্যাঁ, আমরা তার মানে 8 আওয়ার্স কাজ করব প্রতিদিন। 24 আওয়ার্সের মধ্যে 8 আওয়ার্স কাজ করব। তাহলে আমাদের সপ্তাহে 2 ডেজ তো অফ থাকে, তো 5 ডেজ। তো 5 ডেজে আমাদের 8 আওয়ার্স করে কত হয়? 40 আওয়ার্স হয়। এখন এটা আমি এখানে ধরে নিলাম। তো এখন সাধারণত 8 আওয়ার্সই আমাদের ইন্টারন্যাশনালি 8 আওয়ার্সই ক্যালকুলেশন। এখানে আমাদের সাপ্তাহিক ছুটির কথা বলে নাই, কিন্তু আমি এটাকে ধরে নিলাম এরা 5 দিনই করছে। এখানে বলছে যে যদি সে 40 ঘন্টার বেশি কাজ করে, আমরা বলছি প্রতি ঘন্টায় মজুরি দেওয়া হয় কত টাকা? 16 টাকা। কিন্তু যদি সে 40 ঘন্টার বেশি কাজ করে, 40 ঘন্টা, সুপ্রিয় শিক্ষার্থীরা, 40 ঘন্টার বেশি কাজ করলে সে আওয়ারলি তার জন্য পায় 24 টাকা। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা একটু জেনে থাকবে, আমরা দেখবে তোমরা হচ্ছে ওয়ার্কিং আওয়ারের বেশি কাজ করলে আমরা সেটাকে ওভারটাইম বলি। আর আমরা জানি যে ওভারটাইমে সাধারণত রেগুলার মজুরির থেকে একটু মজুরি বেশি হয় বা টাকাটা বেশি হয়। এই জন্যই কিন্তু ঠিক এই কাজটা করছে এখানে, যে তারা প্রতি ঘন্টায় মজুরি দিচ্ছে 16 টাকা, কিন্তু তারা বলে দিচ্ছে যে যদি কেউ 40 ঘন্টার বেশি কাজ করে তাহলে প্রতি ঘন্টায় টাকা পাবে কত টাকা? 24 টাকা করে। দেখো এখানে কিন্তু বেশি, মানে 8 টাকা বেশি হয়ে যাচ্ছে, 16 টাকা আর 24 টাকা। ডিউরিং এ জানুয়ারি পে পিরিয়ড, মানে জানুয়ারি মাসে সিডনি ওয়ার্কস 47 আওয়ার্স। এখানে সে কাজ করছে মানে কত আওয়ার? 47 আওয়ার। অ্যান্ড সিডনিস ফেডারেল ইনকাম ট্যাক্স উইথহোল্ডিং ইজ টাকা 95। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বলে রাখি যে এটা আমাদের আমেরিকান, মানে বলেছিলাম যে আমেরিকায় কিছু ইনকাম ট্যাক্স রাখে, আরও অনেক কিছু রাখে, আমরা সেইটা ধরে এখানে এই কাজটা করবো। অ্যান্ড শি হ্যাজ নো ভলেন্টারি ডিডাকশন, মানে তার আর কোনো স্বেচ্ছায় ডিডাকশন নেই। কম্পিউট সিডনি নিউরোস গ্রস আর্নিংস অ্যান্ড নিড পে ফর দ্য পে অফ পিরিয়ড। শিক্ষার্থীরা, আমরা আসলে এখানে এতক্ষণ পর্যন্ত কোম্পানির অনেক কিছু বের করেছি, এখানে আমরা আসলে বের করব যে একজন এমপ্লয়ির বেতন কিভাবে নির্ণয় করতে হয়। মানে এখানে আসলে ওয়েজেস বোঝাচ্ছে। তো একজন এমপ্লয়ি যার গ্রস আর্নিংসটা আমরা বের করব, এবং সবশেষে আমরা বের করব যে তার নিট পেটা সে কত টাকা পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখি এইখানে কম্পিউটেশন অফ গ্রস আর্নিংস। এখন অ্যাকাউন্ট টাইটেলস না, তুমি এভাবে দিয়ে করতে পারো। এখানে ডেবিট ক্রেডিটের এখানে ডেবিট ক্রেডিট লেখার কোনো দরকার নাই। তুমি এটা শুধু টাকা এবং টাকা লিখবে, এখানে ডেবিট ক্রেডিটটা থাকবে না। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এটা দেখে নিও। আচ্ছা, রেগুলার পে, অর্থাৎ 40 ঘন্টা যদি কাজ করে তাহলে সে 16 টাকা করে পায়, তাহলে কত হলো? 640 টাকা। ওভার টাইম করেছে সে কত? আমরা দেখেছি যে 40 ঘন্টা, সে 47 ঘন্টা করেছে, তার মানে 7 ঘন্টা সে ওভার টাইম করেছে, তাহলে 7 ঘন্টার জন্য সে কত পাচ্ছে? 24 টাকা করে। তাহলে ঘন্টা বেস তার টোটাল পে হবে কত? 808 টাকা। শিক্ষার্থীরা, বারবার বলছি এখানে ডেবিট ক্রেডিট হবে না। আচ্ছা, এবার তার এটা কিন্তু গ্রস আর্নিংস, মানে এটা সে টোটাল ওই কোম্পানির কাছে পায়। এবার আমরা জানি যে তাকে এখানে ফেডারেল ইনকাম ট্যাক্স দিতে হবে। আচ্ছা, ইনকাম ট্যাক্সের কথার আগে আমি তোমাদেরকে বলে রাখি, আমরা এখানে আমেরিকান স্টাইলটা ফলো করছি। মানে আমেরিকায় কিন্তু এখানে এফআইসিএ ট্যাক্স, যেটা ফেডারেল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন অ্যাক্ট অনুযায়ী যে ট্যাক্সটা 8%, এটা ওদেরকে রাখতেই হয়। তো আমি সেই হিসাবেই, যেহেতু নামটা দেখেও তোমরা বুঝতে পারছো এটা আমাদের দেশীয় কোনো কোম্পানি না, সেই জন্য এফআইসিএ ট্যাক্স পেয়েবল নামে 808 টাকার উপর 8%, এই 8% ওদের সর্বজনীন, মানে ওরা এই 8% করে অবশ্যই ইন্স্যুরেন্সে রেখে থাকে। তাহলে এই 808 টাকার উপর 8% আমি রাখলাম কত? 64 টাকা। এবার বলছে ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, এখানে কিন্তু বলে দিয়েছিল যে ইনকাম ট্যাক্স পেয়েবল কত টাকা ছিল তার? 95 টাকা।
আর বলছে সে আর কোনো স্বেচ্ছায় কোনো ডিডাকশন করে না। আর যে ডিডাকশনগুলো ওগুলো হয়তোবা স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ড বা যাই হোক, আর কোনো সে ডিডাকশন করে না। তাহলে তার টোটাল নিট পে হচ্ছে কত? এই দুটো বাদ দেওয়ার পরে ৳৬৪৮ ৩৬ শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা আসলে রেগুলার টাইমটা কিভাবে বের করি, ওভার টাইমটা কিভাবে বের করি। এই দুটো যোগ করলে হয় গ্রস আর্নিংস, অর্থাৎ আমি যা পাবো এর থেকে আমি সবকিছু বাদ দেওয়ার পর, অর্থাৎ আমার জন্য কোম্পানি যা কেটে রাখবে সবকিছু বাদ দেওয়ার পর আমি যেটা পাই সেটা হচ্ছে নিট পে বা নিট প্রাপ্য আমার জন্য। তাহলে এইটা কিন্তু এই যে সিডনি নিউরোস কিন্তু পাবে ৳৬৪৮.৩৬। তাহলে তোমাদের অনেক সময় এই ধরনের কম্পিটিশন করতে বললে নিশ্চয়ই তোমরা সেটা পারবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই ক্ষেত্রে আমাদেরকে জার্নাল দিতে হচ্ছে। তোমাকে আমি এখানে আর অংশটুকু না মানে তুলিনি। সেটা হচ্ছে তোমাকে যদি এখন বলে যে এইখান থেকে তুমি কি করো? এখান থেকে তুমি জার্নাল এন্ট্রি করো এবং আ সেই ক্ষেত্রে তুমি কি করবে? জার্নাল এন্ট্রিটা দেখো তো। প্রথমে কি করবে? আমরা জানি ওয়েজেস এক্সপেন্স ডেবিট হয়। আর কি হয়? এখানে যেহেতু এফআইসিএ ট্যাক্স কেটেছে তাহলে এফআইসিএ ট্যাক্স পেয়েবল ক্রেডিট। আর কি? ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট আর ওয়েজেস পেয়েবল ক্রেডিট। আমরা জানি যে হচ্ছে বকেয়া বেতন মানে মজুরির জন্য এই ধরনের আ আইটেমগুলো আমরা ইনক্লুড করে থাকি। যদি যেহেতু আমাদের এখানে পেরোল রিলেটেড ট্যাক্সের কথা বলা আছে। এফএসিএ ট্যাক্স আমরা এখানে কেটেছি, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল কেটেছি এবং ওয়েজেস পেয়েবল আমার ছিল ৳৬৪৮। এটা কিন্তু আমরা ওখানে দেখিয়েছি এবং ওয়েজেস এক্সপেন্স টোটাল ছিল আমার যেটা গ্রস সেটা ছিল ৳৮০৮। এবং যখন জানুয়ারি মাসের ১৯ তারিখে আমরা এটা ধরছি যে জানুয়ারি মাসের ১৯ তারিখে এটা পে করে দেওয়া হচ্ছে। তাহলে এটা পে করে দিলে ওয়েজেস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীরা আমরা আগেও বলেছিলাম যে এখন ওয়েজেস জাস্ট হচ্ছে ওয়েজেস পেয়েবলটা ডেবিট করে দিলেই হচ্ছে আর ক্যাশটা ক্রেডিট করে দিতেই হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমরা সিডনি নিউরোসকে টাকাটা পরিশোধ করে দিয়েছি। এখানে কিন্তু আমরা আসলে ওয়ার্কারকে টাকাটা পে করে দিয়েছি, তাই আমরা শুধু এখানে ওয়েজেস পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট করেছি। যদি এই ট্যাক্সগুলো যখন পে করব তখন হয়তোবা তাদের জন্য সমন্বয় এন্ট্রি আবার সেটার জন্য এন্ট্রি দিতে হবে। কিন্তু আপাতত তোমরা এতটুকুই জেনে রাখো, এই ধরনের অঙ্কে তোমাদের এতটুকুই আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা কি বুঝলাম যে পেরোল রিলেটেড যে ট্যাক্স যেটা রয়েছে সেটার জন্য আমাদেরকে এরকম যখন এফআইসিএ ট্যাক্স বা ফেডারেল ইনকাম ট্যাক্স এগুলো এই আইটেমগুলো সম্পর্কে পরিচিত হলাম বা এগুলো থাকলে আমরা এগুলো দিতে পারবো এবং সবশেষে যদি তাকে ক্যাশটা পে করা হয় তাহলে ওয়েজেস পেয়েবল ডেবিট হবে এবং ক্যাশ ক্রেডিট হবে। এবং তাদের যদি আমাদেরকে গ্রস আর্নিংস এবং নিট পে বের করতে হয় নিশ্চয়ই আমরা সেটা বের করতে পারবো। এখন হচ্ছে তোমাদের জন্য আর একটা প্রবলেম, সেটা হচ্ছে দেখো এ জায়গায় কোম্পানি এমপ্লয়িজ আর এন্টাইটেল টু আর্ন দিস ভ্যাকেশন ফর ইচ মান্থ ওয়ার্কড। মানে এখানে এই কোম্পানির ওয়ার্কারদেরকে একদিন ভ্যাকেশন দেয় মাসে। ইন জানুয়ারি 80 এমপ্লয়িজ ওয়ার্ক দ্য ফুল মান্থ। জানুয়ারি মাসে ৮০টা এমপ্লয়ি একদম ফুল মাস কাজ করেছে। রেকর্ড দ্য ফুল মান্থ এখানে কিন্তু আর এখানে কিন্তু তাদেরকে ফুল মান্থেরই হিসাব রাখা আছে। এখন রেকর্ড দ্য ভ্যাকেন্সি পে লাইবিলিটি ফর জানুয়ারি অ্যাজিউমিং দ্য অ্যাভারেজ ডেইলি পে ফর ইচ এমপ্লয়ি ইজ টাকা ১২০। এখানে আসলে বোঝাতে চেয়েছে যে তারা তো মাসে একদিন হচ্ছে ভ্যাকেশন দেয়, ওই ভ্যাকেশনের জন্য তারা একটা ভাতা দেয়। সেই ভাতাটা হচ্ছে ভ্যাকেশন বেনিফিটস যেটাকে বলা হয়, মানে একটা বেনিফিটস দেয় তারা ওই ভ্যাকেশনের জন্য, সেটা ৳১২০। এখন তোমাকে যদি এইরকম অংশটা দেয়, এতক্ষণ কিন্তু আমি যেগুলো পড়িয়েছি তার মধ্যে কিন্তু এই ভ্যাকেশন বেনিফিটটা ছিল না, কিন্তু এরকমও থাকতে পারে। তো এটা জানানোর জন্য দেখছি আমরা এটা আসলে কি করি। সেক্ষেত্রে আমরা একটা জার্নাল এন্ট্রি দিতে পারি যে ভ্যাকেশন বেনিফিট এক্সপেন্স ডেবিট এবং ভ্যাকেশন বেনিফিট পেয়েবল ক্রেডিট। আমরা জানি যে যখন এটা তো একটা অ্যাডজাস্টিং এন্ট্রি হয়ে গেল, তাই না? আবার যখন পরবর্তীতে পরিশোধ করা হবে তখন নিশ্চয়ই ভ্যাকেশন বেনিফিটস পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট হবে। শিক্ষার্থীরা এখানে আসলে ভ্যাকেশন বেনিফিটটা কত টাকা ছিল? বলছিল যে তাদের ৮০ জন ওয়ার্কার এবং তারা ফুল মাস কাজ করেছে এবং তাদেরকে কি বলা হয়েছিল? ৳১২০ করে দিবে। তাহলে ৮০ জনে ৳১২০, ৳৯,৬০০। এটা হয়তোবা সে পরবর্তী মাসে এটাকে পে করে দিবে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আসলে যেটা বোঝাতে চেয়েছি যে আমি এই ক্লাসটির মধ্যে অনেকগুলো কনটেন্ট আনার চেষ্টা করেছি এবং অনেকগুলো কনটেন্টই তোমাদের পরিচিত এবং অনেকগুলো পরিচিত না। তো অ্যাজ এ অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে তোমাদের অনেক কিছু জানা দরকার, যেহেতু আমাদের সিলেবাসটাও এখন একটু মডিফাইড সিলেবাস এবং একটা স্ট্যান্ডার্ড মানের সিলেবাস। সো আমরা এগুলো জানবো এবং আমার মনে হয় তোমরা পরীক্ষায় আসলেও খুব ভালো উপকৃত হবে। ক্লাসটি দেখো এবং সাথে সাথে তোমরা বইয়ের সাথে
প্র্যাকটিস করো। আর আশা করছি তোমরা উপকৃত হবে। আজকের মতো এখানেই। ধন্যবাদ সকলকে।